আসসালামু আলাইকুম। আমি নাটোরের মানুষ, এটা আপনারা জানেন। গণিতের মানুষ, এটাও হয়তো অনেকেই জানেন। কিন্তু আজকে নাটোরের এক রাজপুত্রের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। সেই রাজপুত্রকে আপনারা অনেকেই চিনেন, তার সান্নিধ্য অনেকেই পেয়েছেন। আমিও দীর্ঘ সময় তার সান্নিধ্যে ছিলাম। সেই নাটোরের রাজপুত্র প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার স্যার। শিল্প, ভাস্কর্য বা এই রিলেটেড কিছু বিষয় যদি একটু শেয়ার করতেন আমার দর্শকের জন্য। শিল্প ভাস্কর্য তো অনেক দূরের বিষয়, আচ্ছা। কঠিন বিষয়, কিন্তু যেগুলি সহজ বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয়, এইসব শিক্ষণীয় বিষয় নিয়েও তো জটিলতা আছে, তর্ক আছে, বিতর্ক আছে, এই কি বলে পাপ পুণ্যের বিষয় আছে, না নানান রকমের কথাবার্তা আছে। এই যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এই তো আজ থেকে 130 বছর হবে। 130 বছর আগেও কিন্তু বাঙালিরা কখনো বাংলা পড়তে রাজি হয় নাই, শিখতে রাজি হয় নাই, শিখে নাই। তখন উর্দু, ফার্সি, আরবি এইগুলিই প্রধান ছিল। আবার বাঙালিরা ইংরেজিও ভালো জানে না, বাংলাও জানে না, ইংরেজিও জানে না। ফলে এরা ওই যে হিন্দুত্ব থেকে সব ক্ষেত্রে পিছিয়ে গেছে। এই যে 130 বছরের কথা বললাম না, তখন 130 বছর আগে উত্তরবঙ্গ একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। জি। তো সেই সম্মেলনে 100 জন পণ্ডিত ছিলেন। 100 জন পণ্ডিতের মধ্যে মাত্র 6 জন ছিলেন মুসলমান পণ্ডিত। তাও তারা পণ্ডিত ছিলেন কিনা জানি না, কারণ তারা ছিলেন কোনো হয়তো ওই যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কিংবা পৌরসভার চেয়ারম্যান, এরকম গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলেই হয়তো তাদেরকে ডেকেছেন, হয়তো পণ্ডিত ছিলেন না। তো এই রকম, তাও মাত্র 6 জন, আর বাকি সবই হিন্দু। মানে আমরা কত পিছনে পড়েছিলাম। সেই সম্মেলনে কিন্তু মুসলমানদের জন্যে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনারা এখন বাঙালি হয়েছেন, বাংলাটা পড়েন। আপনারা এখন এমন অবস্থা হয়েছে, না জানেন বাংলা, না জানেন ইংরেজি, সেজন্য আপনারা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। মাঝখান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু সর্বক্ষেত্রে উপরে উঠে যাচ্ছে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। এই হিন্দু পণ্ডিতরা কিন্তু এই পরামর্শ দিয়েছেন ওই মিটিংয়ে বাঙালিদের, এই আমরা বাংলা পড়বো না জন্যে, এরকম। তো এখন ভাষা নিয়ে তো এরকম সমস্যা ছিল। এখন শিল্প সাহিত্য নিয়ে এই বাংলাদেশের যে শিল্প সাহিত্য, এটা তো বয়স বেশি না। শিল্পাচার্য জয়নুল আবেদিন ইন্ডিয়ায় লেখাপড়া করেছেন, সেই 1947 সালে দেশ ভাগ হলো, যখন পাকিস্তান হলো তার আগে। তো জয়নুল আবেদিন এসে তখন এই যে ঢাকাতে আর্ট কলেজ করলেন। সবচেয়ে জটিল যেটা, এই যে ভাস্কর্য আর মূর্তি নিয়ে। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। মূর্তি হচ্ছে সেইগুলো যেগুলো পূজনীয়, মানে যেগুলিকে পূজার উদ্দেশ্যে তৈরি করা হয়। যেমন এই যে প্রাচীনকালে মানুষ মূর্তি করতো কি, যেমন সূর্য, সূর্য দেখে তারা আশ্চর্য হতো, আলো দেয়, এই করে সেই করে। তো তখন তারা সূর্য দেবতার মূর্তি তৈরি করে পূজা করত, যে সূর্য তাদের প্রতি সন্তুষ্ট থাকবে। এই যে নীলনদ, মিশরের নীলনদে বন্যা হয়ে মানে মানুষদের ঘর বাড়ি ভাসায় নিয়ে যেত। তো তারা কি করলো, নীলনদের মূর্তি তৈরি করলো, দেবতা, নীলনদের দেবতাকে পূজা করত, যে নদী সন্তুষ্ট থাকবে, তাদের আর ক্ষতি করবে না। এই যে বিশ্বাস থেকে, মানে এই বিশ্বাসের তো কোনো আসলে ভিত্তি নেই, যুক্তিও নেই, তবু মানুষ প্রাচীনকালে অত লেখাপড়াও জানতো না, এইরকম মনের তাগিদ থেকে, বিশ্বাস থেকে মূর্তি তৈরি করে পূজা করত। এইগুলিকে বলে মূর্তি। যেমন এই যে নেতা নেত্রী মূর্তি নিয়ে কত রকমের কথা আছে না, মূর্তি ভেঙে ফেললো, মূর্তি, আর কেউ বলে এটা মূর্তি না ভাস্কর্য, কেউ বলে এটা মূর্তি। আসলে এটা মূর্তি। মূর্তি এই জন্যে যে এটা পূজনীয়, মানে ওনাকে পূজনীয় হিসাবে এই যে বিভিন্ন সময় ওনার এখানে ফুল দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা, মাথা নত করে থাকা, মনে মনে দোয়া কালাম পাঠ করে, এই যে পূজনীয় ব্যাপার, এই যে বাবা মার প্রতিকৃতি, সেটা যদি ফটোগ্রাফও হয় ঘরে রাখলে সেইটা নিষিদ্ধ আছে, যে কারণ বাবা মা হচ্ছে পূজনীয় ব্যক্তি, মানে তাদের ছবি থাকলে পূজা ভাব বা এই শ্রদ্ধার ভাবটা থাকবেই। এই জন্যে এইগুলি পরে মূর্তির পর্যায়ে।
কিন্তু ভাস্কর্য মূর্তি পর্যায়ে পড়ে না। এগুলি শুধুই সৌন্দর্য নির্মাণ করার জন্য করে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করে। এইখানে না আছে মূর্তির ক্যারেক্টার, না আছে শ্রদ্ধা করবার কিছু, না আছে পূজা করার কিছু। সুতরাং এইগুলি হচ্ছে ভাস্কর্য। আর পূজার উদ্দেশ্যে পূজনীয়দের যে সমস্ত মূর্তি ছবি তৈরি করা হয় এগুলি মূর্তি হিসাবে গণ্য। এই বিভ্রান্তিটা দূর হওয়া দরকার, না হলে এই সমস্যা যাবে না। ধন্যবাদ স্যার।